আই সাবজেক্টের টপিকগুলো সাবজেক্ট ম্যাটেরিয়ালগুলো ভালো লাগে না কার? আওয়াজ দেন একটু। স্যার আমার একটু করে কনফিউজ আছি একটা বিষয় নিয়ে স্যার। ফার্স্ট ক্লাসটা মিস করছিলাম তো। ওই যে আই ইঞ্জিনিয়ারের মূলত কাজটা কি একটু আবার কনফিউজ। আইই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বা আইই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। যে আই পড়ে বা যে আইটা মাস্টার করে তুলতে পারে সে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। তার মূল কাজ হচ্ছে ম্যান মেশিন ম্যাটেরিয়াল, এই তিনটার সংমিশ্রণে এমন একটা সিস্টেম বানানো যে সিস্টেমটাতে আপনি একটা ইনপুট আনবেন, সেই ইনপুটকে প্রসেসিং করবেন, করে আপনার ডিজায়ার্ড আউটপুট বের করবেন এবং তারপরে ওই জিনিসটা হতে হবে অপটিমাম, মানে ওই প্রসেসটা হবে অপটিমাম। অপটিমাম মানে কি? অপটিমাম মানে হচ্ছে এখন আমি ধরেন রুমে আমরা সব মিলে ধরেন এখানে আসি হচ্ছে 20 জন। তো আপনাদেরকে আমি বললাম যে 20 জনের জন্য, আচ্ছা ওইটা না, ওইরকম বাদ দিই, যে আপনারা যে ক্লাস পার্টি করলেন, ক্লাস এন্ডিং সেরেমনি যেটা করলেন, সেমিস্টার এন্ডিং সেরেমনি, আপনারা নিজেরা যখন একটা অ্যারেঞ্জমেন্ট করছেন, আপনাদের কি ওইটা একটা ইয়ে করছেন না যে আমি এই এমন কোয়ান্টিটি আনবো জিনিসগুলো যাতে এটা এক্সেসও হবে না আবার শর্টও হবে না, এটা হচ্ছে অপটিমাম। আর প্রসেসের ক্ষেত্রে অপটিমাম কাকে বলে? যে আপনার কোয়ালিটি ফল করবে না, আপনি যেই আউটপুটটা চাচ্ছেন ওই আউটপুটটা আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটির হইতে হবে এবং তাতে আপনার যত কম রিসোর্স খরচ করে পারা যায়। যেমন ধরেন আমি হচ্ছে আপনাদেরকে 3টা রুম দিয়ে দিলাম, এখানে 3 জনকে 3টা রুম দিয়ে বললাম রুম ডেকোরেট করেন। এবার 3 জন রুম ডেকোরেট করলেন, করার পরে একজন আমাকে বিল দিলেন 1500 টাকা, একজন বিল দিলেন 1800 টাকা, আরেকজন বিল দিলেন 1400 টাকা। যে বিল দিচ্ছে 1400 টাকা, তার রুমটা আমি তিনটাকে যদি সমকাতারে জাজ করি, তার রুমটা ধরেন সাজানো 3 নাম্বারে হয়েছে। 3 নাম্বার ভালো হয় না, মানে ভালো হয় না বলতে অন্য দুইটার এমনি ভালো হয়েছে, অন্য দুইটার কম্পারিজনে ভালো হয় না। যে হচ্ছে 1800 দিয়ে করছে তারটা সুন্দর হয়েছে, আর যে 1500 দিয়ে করছে তারটা ওই 1800 লেভেলেরই সুন্দর হয়েছে। তখন আমি তাহলে ফার্স্ট করবো কাকে? 1500কে, কারণ ওই দুজনই সুন্দর হয়েছে, কিন্তু আরেকজন 300 এক্সট্রা দিয়ে এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করতে পারে নাই। তারটা ঠিক আছে সুন্দর হয়েছে, কিন্তু এক্সট্রা ভ্যালু যেহেতু অ্যাড করতে পারে নাই, আমার কাছে অপটিমাম কোনটা হবে? 1500টা, অপশন বি 2 যেটা। এই হচ্ছে আই, বেসিক আই। এবং যারা আইপি থেকে লেখাপড়া করে এবং যারা রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি ছাড়া অন্য জায়গায় জব করে, তাদের আইতে আরও 2টা কাজ থাকে। একটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, একটা হচ্ছে প্রসেস ডেভেলপমেন্ট। একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর একটা প্রসেস ডেভেলপমেন্ট। এই প্রসেস ডেভেলপমেন্টটা তাদের কিন্তু ওই যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বেসড কোশ্চেন, এগুলো কি আপনারা দেখছেন, ফেস করছেন? জাহাঙ্গীরনগরে। আচ্ছা, ওটা কি এমবিএর পরীক্ষা? সরি, অ্যাডমিশন টেস্টে ওটা আপনি ফেস করছেন। তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি হচ্ছে বিভিন্ন রকম ম্যাথ। বিভিন্ন রকম ম্যাথ কীরকম? যে এখানে ধরেন উপস্থিত আছে 12 জন, 12 জনের ভেতর আমি হচ্ছে একটা হায়াস নিব এবং একটা হচ্ছে কার নিব। কারে 4 জন যেতে পারবে, হায়াসে 8 জন যেতে পারবে। তো এরপর আমি কিছু শর্ত দিয়ে দিলাম যে সুমাইয়া আর আয়শা কথাবার্তা বলে না, ওরা দুজন এক গাড়িতে যেতে পারবে না। প্রত্যেকটা গাড়িতে একজন করে মেল থাকবে, একজন করে ফিমেল থাকবে। টোটাল মেল আছে 3 জন, টোটাল ফিমেল আছে 9 জন। তো তারপরে আবার জিম আর হচ্ছে তুলান একসাথে একটা গাড়িতে যেতে পারবে না। না, এটা আমি একটা জাস্ট কোশ্চেনটাকে আমি জাস্ট কমপ্লিকেটেড করে দিচ্ছি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এবং আপনাকে ইনক্লুড করলাম এটার মাধ্যমে। ওই অপশনটা কনসিডার হবে না আর কি, ওই অপশনটা রং হবে আর কি। তো এরপর আপনাকে সলিউশন দিতে হবে যে দুইটা যদি ডিজাইন করেন, একটাতে 4 জন আর একটাতে 8 জন, আপনাকে 4টা অপশন দিয়ে দিলাম, আপনি অপশনগুলো দিয়ে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে রাইট অ্যান্সারটা বের করবেন। তো যারা হচ্ছে এমনি অন্যান্য ইন্ডাস্ট্রিতে, টোবাকো ইন্ডাস্ট্রিতে আইয়ের জব আছে, সুইং থ্রেড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বলছি আপনাদেরকে, টাইগার যে সুইং থ্রেড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কোটস আছে, আমেরিকান স্যানিফার্টস, A&D এটা আছে। এগুলো আমি দেখাইছি নাকি দেখাইনি? ওই ক্লাসটা করার নাই। এই যে এদের আই জব আছে ব্যাটের।
এই যে কোর্স, ওই ক্লাসটা যারা করে নাই তাদের জন্য এই সব জায়গার আইয়ের জব আছে। ওখানে কিন্তু আইয়ের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আবার ডিফারেন্ট। আমি আপনাদেরকে রেডিমেড গার্মেন্টসের আইয়ের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো ইন ডিটেল পড়াচ্ছি। তো ওরা মূলত প্রোডাক্ট ডেভেলপমেন্ট, পিডি এবং প্রসেস ডেভেলপমেন্ট এই দুইটা নিয়ে তারা বেশি কনসার্ন। এবং তাদের এই মানে তাদের ওই তাদের ইন্ডাস্ট্রিটা পুরোটাই অটোমেটেড ইন্ডাস্ট্রি। এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অটোমেটেড না, আমাদের হচ্ছে কি বলবো, আমাদের ইন্ডাস্ট্রিগুলো এখনো হচ্ছে হেভিলি মানে ম্যানের উপর ডিপেন্ডেন্ট, ম্যান পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট। এখানে এখনো ফুল অটোমেশন আসেনি। ফুল অটোমেশন যখন আসবে তখন কিন্তু আইয়ের ডিমান্ড অন্য জায়গায় চলে যাবে এবং আইয়ের রেসপন্সিবিলিটিও বেড়ে যাবে। ওখানে অন্যান্য ইন্ডাস্ট্রি যেগুলো হচ্ছে অটোমেটেড ইন্ডাস্ট্রি, সেই সব ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা রাইট রং ডিসিশনের জন্য 100,000 প্রফিট অর লস হয়ে যায় এক একটা ছোটো ছোটো ডিসিশনের জন্য। কারণ ওখানে টাইম ইজ মানি। আপনি যত টাইম সেভ করে দিতে পারবেন, একটা প্রবলেম সলভ করে দিতে পারবেন, প্রসেসটা ইমপ্রুভ করে দিতে পারবেন, আপনি কোম্পানির মানি সেভ করতেছেন, রেভিনিউ বাড়ায় দিচ্ছেন। আচ্ছা, এই হচ্ছে আই। স্যার আপনার আই আর হচ্ছে এক্সক্লুসিভ, এই দুটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে? কোনটা বলুন? আই আর হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ না, আই ডিপার্টমেন্টে এক্সক্লুসিভ থাকে। এই যে এক্সক্লুসিভ, আপনি সম্ভবত যেটা মিন করতে চাচ্ছেন, আপনি তো মনে হয় আইতে, আমি এরকম শুনছিলাম যে আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আইতে যেতে ইচ্ছুক। তো আপনাদের ইন্ডাস্ট্রিতে আরেকটা আইয়ের ভিতরে স্পেশাল সেকশন আছে, এক্সক্লুসিভ বলে, তাই তো? আচ্ছা, এবার আমি এই জিনিসটা অন্যভাবে ব্যাখ্যা করি। ইন্ডাস্ট্রিতে মানে ওটা আপনার ইন্ডাস্ট্রির জন্য আলাদা টার্ম তারা ইউজ করতেছে। সচরাচর রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমি একটা জিনিস বলছি যে আই রোলস এন্ড রেসপন্সিবিলিটি দুই ভাগে বিভক্ত। কি কি বলছিলাম মনে আছে? কি একটা হচ্ছে অফিস আই, একটা হচ্ছে কস্ট আই। অফিসটাই হচ্ছে কস্ট, যারা হচ্ছে অফিসিয়াল কাজগুলো করে, আর একটা হচ্ছে ফ্লোর আই। আচ্ছা, তাহলে সুমাইয়া বলেন তো ফ্লোর আই এর মূল দায়িত্ব কি? স্যার ফ্লোরে যে মেশিনগুলো বা লাইনগুলো যেগুলো থাকে সেগুলো ম্যানেজ করা। তাহলে ফ্লোরে যে মেশিন আছে, লাইন আছে, ওটা ম্যানেজ করে। তাহলে সাথে আমি কি কি ম্যানেজ করতেছি? আরো ম্যান পাওয়ার ম্যানেজ করতেছি। আর কি ম্যানেজ করতেছি? মেশিন ম্যানেজ করতেছি। আমার প্রোডাকশন ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখতেছি, কোনো যদি প্রবলেম আছে কিনা সেটা দেখতেছি, অ্যাবসেন্ট আছে কিনা সেটা দেখতেছি। মানে একটা ম্যাটেরিয়াল আমি ম্যানেজ করতেছি, সব কিছুই দেখতেছি। এবং আপনাদের নর্মাল আই বলতে এটাই বোঝানো হয়। ফ্লোর আই হচ্ছে ফ্লোর আই, এক্সক্লুসিভ। এক্সক্লুসিভটা ফ্লোর। আপনি এখন কোন আইতে আছেন বা কোন আইতে যেতে যাচ্ছেন? আমি স্যার আমাদের ওখানে স্যার টোটাল 6 জন আছে, তার মধ্যে কাটিং এর 2 জন আই আছে স্যার, আর বাকি 2 জন আছে আমাদের আরো 2 জন সিনিয়র বেশি। তো একজনের মধ্যে হচ্ছে আপনার আই ম্যানেজার, আপনার 18 যারা থাকে সব, আর বাকি যেগুলো আপনারা শুনতে হচ্ছে আপনার সুইং এ থাকে, সুইং এর আই, সেটাই ফ্লোর আই। হ্যাঁ, কিন্তু ওদের আমি আইডেন্টিফিকেশনে দেখি যে এক্সক্লুসিভ আর সিনিয়র এক্সক্লুসিভ। ও, তাহলে আপনাদের ফ্লোর আইকে এক্সক্লুসিভ বলে, তাই তো? তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, যে যারা প্রোডাকশনে থাকে, কাটিংও কিন্তু প্রোডাকশন। কাটিংয়ে হচ্ছে থান কাপড় আসতেছে, এসে কাট প্যানেল হয়ে বের হচ্ছে, কাটিংও প্রোডাকশন ফ্লোর, সুইংও প্রোডাকশন ফ্লোর। কাটিং একটা হচ্ছে কাটিং প্রোডাকশন ফ্লোর, সুইং একটা হচ্ছে সুইং এর প্রোডাকশন ফ্লোর। আপনার ইন্ডাস্ট্রিতে তাহলে ওই ইয়েকে, ওই প্রোডাকশনের আইদেরকে হচ্ছে এক্সক্লুসিভ বলতেছে, আমি যত বুঝলাম। কিন্তু আমি মনে করছিলাম এই অফিস আইকে আপনারা এক্সক্লুসিভ বলতেছেন। আচ্ছা, তো এতটা ক্লিয়ার হয়েছে। ওরা মূলত একটা মেশিন নিয়ে কাজ করে, কোনো জায়গায় মেশিন আটকে গেল ওনাদেরকে বললে মেশিন ম্যানেজ করে, মেশিন ম্যানেজ করে। এবং তাছাড়া এই যে লাইনে ওয়ার্কার অ্যাবসেন্ট আছে, লাইন ব্যালেন্সিং করা, তারপরে কোনো জায়গায় বটল নেক হয়েছে, বটল নেক সলভ করে, এগুলো ওনাদের কাজ না? আপনার কোয়ালিটি টিফিন দেওয়া লাগবে, কোয়ালিটি দেওয়া লাগবে না, ইনসেন্টিভ প্ল্যানটাও তারা করে। তারপর হচ্ছে স্কিল ম্যাট্রিক্স আপনারা কিপ করেন কিনা জানি না, ইন্ডিভিজুয়াল অপারেটরের জন্য কি স্কিল ম্যাট্রিক্স আপনারা ইয়ে করেন, কিপ করেন? স্কিল ম্যাট্রিক্স হচ্ছে যে কোন অপারেটর কি কি স্কিল আছে, তার কোন কোন মেশিন চালাতে পারে, কোন কোন অপারেশন পারে। একজন ওয়ার্কারকে আমি মানে যে হচ্ছে এক্সট্রা স্পেশাল, তাকে আমি যে কোনো লাইনে যে কোনো অপারেশনে কাজ করাতে পারি, এগুলোও তারাই মেনটেন করে, কিপ করে। মানে
তার ব্রেনে থাকে জিনিসটা যে অমুককে নিয়ে যান, সে তাকে দিয়ে আপনি এই কাজও করাতে পারবেন। লাঞ্চের পরে শিপমেন্টও দিয়ে দেয় যে কোন ডিপার্টমেন্ট কয়টা পর্যন্ত চলবে। আচ্ছা, আর অফিস আই, যেটা অফিস আইয়ের রোলস এন্ড রেসপন্সিবিলিটি নিয়ে আপনার আইডিয়া আছে? আমাদের অফিসের প্রফেসর হচ্ছে আমার ডিপার্টমেন্ট কাটিং স্যার, ওখানে আবার দুজন আই আছে। ওরা মূলত হচ্ছে মানে কাটিং থেকে যে আমাদের প্রোগ্রাম রেডি হয় ওগুলো হচ্ছে গিয়ে হ্যান্ডেল করে, সুইংয়ে যাই বা কোথায় হচ্ছে গিয়ে আপনার ফিনিশিংয়ের পর করে আছে বা ফেব্রিক ইস্যুর জন্য আমাদের কাটিংয়ে আসছে না কেন, প্যাটার্ন প্রোগ্রামের জন্য আমাদের কাজ শুরু হচ্ছে না কেন, ওরা ওটা হ্যান্ডেল করে কাটিংয়ের কাজ। আচ্ছা, বুঝতে পারছি। তো আমি একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। অফিস আই বা কস্টিং আই যারা, তারা হচ্ছে একটা কোম্পানিতে যে যে আইটেম চলে, ওটা যদি ওভেন ইন্ডাস্ট্রি হয়, ওভেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তাদের হচ্ছে টপসের ভিতর কী কী চলতেছে, শার্ট, জ্যাকেট, তারপরে হচ্ছে ধরেন টপ সাইড করে না কিছু, মানে উপরের পরিধেয় আইটেম কী কী, মেল ফিমেল ওভেন, হ্যাঁ ফতুয়া এক্সপোর্ট আইটেম, যেমন ফিমেল শার্ট যেগুলো, ওগুলোকে ইন্ডাস্ট্রিতে ব্লাউজ বলে, ব্লাউজ, তারপরে শার্ট, জ্যাকেট, তারপরে হচ্ছে কার্ডিগান, ক্রপ টপস, হ্যাঁ ওভেন আইটেম তো, হ্যাঁ ঠিক আছে ওভেন আইটেম। আচ্ছা, ওইটা নিয়ে কথা হচ্ছে, সমস্যা নেই। মানে আমি পুরা করে শেষ করি নাই, সেশন অর্ধেক করেছি, আপনাদের ক্লাস শেষ করে আবার যাইতে হবে। ওকে, কন্টিনিউইং। এগুলো হচ্ছে টপস আইটেম। এবার যারা হচ্ছে কস্টিং আই বা যারা হচ্ছে অফিস আই, ওদের দায়িত্ব হচ্ছে অপারেশন বুলেটিন রেডি রাখা। অপারেশন বুলেটিন, এবার অপারেশন বুলেটিনের অংশ কী কী? অপারেশন ব্রেকডাউন। অপারেশন ব্রেকডাউন মানে একটা স্টাইলে কী কী অপারেশন আছে, কী কী মেশিন লাগে, এবং কোনটার এসএলভি কত হবে, কোনটার টার্গেট কত হবে, ঠিক আছে? তারপরে ওইটার হচ্ছে মেশিন লেআউট অথবা লাইন লেআউট, এই জিনিসগুলো যে আপনারা যেটা এখন দেখবেন, এই যে এটা হচ্ছে অপারেশন বুলেটিন। অপারেশন বুলেটিনে কি কি আছে? অপারেশন সিরিয়াল আছে, অপারেশনের নাম আছে, কোন মেশিন লাগতেছে। OL3 মানে কি? 3 মানে কি? তিনটা নিডল, তিনটা থ্রেড, 3 থ্রেডেড ওভারলক, 3 সুতার ওভারলক। হ্যাঁ, 25 এটা কি কেস করেন তো? 125 জি স্যার 0.25 এটা কি? এসএমভি। মানে আমি আপনাদেরকে টাইটেল বলতেছি না, জাস্ট নাম্বার বলে দিচ্ছি, আপনারা গেস করেন। তাহলে 0.25 যদি এসএমভি হয়, 240 এটা কি? এটা পার আওয়ার টার্গেট, পার আওয়ার টার্গেট। এই যে টার্গেট পার অপারেশন। আর আরেকটা হচ্ছে আউটপুট টার্গেট। আউটপুট টার্গেট এটা অপশনাল, এটা ওই ইন্ডাস্ট্রি ভেদে তারা এটা বানাইছে। যেমন যে পাইপিং কাটিংয়ে 0 দিয়ে রাখছে, তার মানে এটা আমি পাচ্ছি কতটুকু সেটা, বা আমি সেট করছি, মানে আমার লাইনে আউটপুট টার্গেটের মেশিনটা আছে কিনা। এই পাইপিং কাটিংয়ের মেশিন লাইনে থাকে না। যাই হোক, পরেরটা করেন, স্কিপ করেন। তারপরে হচ্ছে যে ওয়ার্ক এইড। ওয়ার্ক এইড মনে আছে? ওয়ার্ক এইড কী কী বলছিলাম? এই যে অ্যাটাচমেন্ট, কী কী রকমের অ্যাটাচমেন্ট, কী কী রকমের আলাদা ম্যাটেরিয়ালস ইন লাইনে থাকে, মনে আছে? ফোল্ডারের কথা বলছিলাম। এটা হচ্ছে ওয়ার্ক এইডের সেকশন, যে নেক পাইপিং এবং কাট অ্যাক্রস, কাট অ্যাক্সেস পার্ট, এটার জন্য কী কী রাখতেছি? ফোল্ডার রাখতেছি, যেহেতু নেক পাইপিং হচ্ছে, আর কেচি রাখতেছি, সিজার্স। আর এই যে বডি ফ্রন্ট পার্ট, মিডল মার্ক, যে হচ্ছে জাস্ট মার্কিং করবে, বডি ফ্রন্ট পার্টে মাঝখানে মার্ক করে দিবে। ওখানে হয়তো আমি প্ল্যাকেটের জন্য কাটবো আরেকটা অপারেটর। মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার এখনো পর্যন্ত কথাগুলো বুঝতে প্রবলেম হচ্ছে? না, আমি প্রবলেম হচ্ছে। এটা জাস্ট একটা অপারেশন। এই যে নেক পাইপিং মানে তো বুঝেন, নেক পাইপিং এর পরের অপারেশন হচ্ছে, নেক যেহেতু পাইপিং হয়ে গেছে, এবার ওই বডি পার্ট সেলাই হবে না, গলার পার্ট, ওইটার সাথে বডির সেলাই হবে না, ওখানে মার্ক করে দিচ্ছে। যে জায়গায় আমি প্লাকেট সেলাই করবো, সেখানে পেন্সিল দিয়ে একটা মার্ক করে দিতে হয়। এটা হচ্ছে মার্কিং এর অপারেশন। ইনক্লুড রাখতে হয়, কারণ আপনি যদি অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ এটা কাউন্ট না করেন, দিন শেষে আপনিও বুঝতে পারবেন না যে কী রে, আমি তো হিসাব নিকাশ সব বরাবর করে দিলাম, তাহলে মানে আমি যেটা দিচ্ছি ওইটার 70% কেন অ্যাচিভ হচ্ছে, ওটা তো 100% অ্যাচিভ হওয়ার কথা, বা এটার 50% কেন অ্যাচিভ হচ্ছে, ওটা তো 70% অ্যাচিভ হওয়ার কথা।
এই জন্য এই জিনিসগুলা মানে ব্যাপারটা কীরকম যে ভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছে, ভার্সিটিতে টেক্সটাইল অলিম্পিয়াডের জন্য 500 টাকা ধরেন রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে। আপনারা বলতেছেন স্যার 500 টাকা রেজিস্ট্রেশন ফি এটা অনেক বেশি, এটা কেমনে মানে কেমনে কি 500 টাকা তো এখন দিতে পারবো না, এটা 300 করেন ভালো হয়। তো এটা 300 করা হলো। এবার ঘরে যখন চাবেন, ঘরে চাচ্ছেন কত, যে ঘরে তো 1000 চাইলে খুব বেশি চাওয়া হয়ে যাবে, ওটা দিবে না। ঘরে তখন বলবেন না রেজিস্ট্রেশন ফি এটা আমরা অনেক বলছি, এটা 700 টাকা ছিল এখন এটা 500 রাখছে ঘরে, আর 500 ফিক্স করছে। মানে আই এক্সিকিউটিভ যারা তারা নিজেরা এইসব জিনিসপত্র কাউন্ট করে। এইটা আমি ফ্লোরে যদি চাপাচাপি করে এটা যদি আমি করতে পারি, এইটা যদি আমি মিনিমাইজ করতে পারি, মনোযোগ দিয়ে শুনুন জিনিসটা এখন ডিসকাস করে ফেলবো। স্যার স্যার এই এইচপি জিনিসগুলো কি, মানে এই জিনিসটা কি স্যার? হ্যাঁ আমি সব বলতেছি। এইচপি হেল্পার ওভারলক 3 থ্রেডেড একটা মেশিন, এখানে কোন মেশিন বা কোন ব্যাট স্যার প্রত্যেকটা আমি বক্স বুঝছি সব। স্যার এই যে এইটার কাজ কি, মানে এটা কেন আমরা অ্যাড করি? কোনটা? ওই যে ওএলসি তারপর এইচপি, এটা আপনার কোন মেশিন ব্যবহার হচ্ছে এই অপারেশনের জন্য? এটার জন্য শুধু। হ্যাঁ কিন্তু স্যার আপনি এইচপি বললেন হেল্পার, হেল্পার কি কোনো মেশিন না, কিন্তু হেল্পারকে তো আমার দিতে হচ্ছে, অ্যালোকেট করতে হচ্ছে। আই এর কাজ কি? আই এর কাজ হচ্ছে ম্যান মেশিন ম্যাটেরিয়াল, এই তিনটাই অ্যালোকেশন এবং তিনটাই অপটিমাইজেশন এবং তিনটাই ম্যানেজমেন্ট। স্যার তাহলে এখানে যে কত পিস তৈরি হবে, যে 240 দুইবার কেন? ওই তো আপনি একটা একটা জিনিস শুনবেন, আমি যখন প্রথমে এক্সপ্লেন করবো তখন মনোযোগ দিবেন, ঠিক আছে? আমি এটা শুনতে একবার বলছি, এটা ওই ইন্ডাস্ট্রিতে ওই লাইনে কি দিছি সেটা এখানে বলছে, এটা এখানে নেগলিজেবল, এটা এখানে আপনাদের না দেখলেও চলবে। আপনারা জাস্ট এটা 100% টার্গেট এটা হিসাব করেন, তাইলেই হবে। যেমন এখানে 218, এই যে প্লাকেট ওভারলক 218 কি জন্য দিচ্ছেন? কারণ এখানে ও দুটো অপারেটর ইউজ করতেছে। সবাইকে একটু ক্লাসে বসতে বলো, আমরা সামনে সামনে যাচ্ছি। শুধু যাচ্ছিস তখন দিবি নেই। আপনার কি এখন যাওয়া লাগবে? তাহলে আপনারা যেতে পারেন। স্যার 1.0 স্যার এই যে ওই শেষেরটা, শেষেরটা স্যার শেষে অলরেডি কিন্তু ম্যাক্সিমাম বের হয়ে গেছে। এটা কি স্যার? এই যে বের হয়েছে। ম্যাক্সিমাম বের হয়ে গেছে। ডাইরেক্টলি বসাও তোরা যা স্যার। ওটা কি স্যার বলবো? এটা হচ্ছে আমি দুইজনকে এখানে রাখছি, একজন দিয়ে হচ্ছে না, দুইজন। এটা আমি আবার বুঝাবো। কিছু জায়গায় দেখবেন, যেমন ধরেন প্র্যাকটিক্যাল একটা জিনিস, স্যার কেউ কেউ নিজের ইচ্ছায় করে, মেজাজটা তখন এত গরম লাগে। সারাটা ক্লাসে মনোযোগ দেয়। রেকর্ড হচ্ছে। স্যার আপনার একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখেন, সেগুলো দেখাইছি না। এটা তো দেখাইছি। এই লাইন তো আমি নিজে হ্যান্ডেল করছি, এই লাইনের কাজ, এই বডি স্যুটের কাজটা আমি নিজেই করছি। তো এখানে আমি বা মানে আমাকে আমার সিনিয়ররা, এই যে অফিসাররা, ওনারা যে অপারেশন বুলেটিন দিছে, সেই অপারেশন বুলেটিন অনুযায়ী সাইট সিন করার জন্য অপারেটর রাখা হয়েছিল 6 জন, ঠিক আছে? ফার্স্ট সাইট সিন করবে 3 জন, সেকেন্ড সাইট সিন করবে 3 জন, আর স্লিপ অ্যাটাচের জন্য সম্ভবত দেওয়া হয়েছিল 5 জন, ঠিক আছে? মানে এটা তারা স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট করে, ওই যে বললাম না যারা এসএমভি করে, ওই যে হিসাবটা দিলাম যে আমি 500 টাকা ইউনিভার্সিটি থেকে ফি ধার্য করা হলো, আপনারা ইউনিভার্সিটির সাথে বার্গেন করে এটা 300-তে আনলেন, আর ঘরের থেকেও যখন নিলেন একটু বেশি করে নিলেন, যাতে এটা আপনার রাস্তায় অন্য কোথাও বা এই যে বই কিনতে, এটা আপনারা প্রিপেয়ার ছিলেন না যে বই কিনতে হবে, হয়তো অনেকে ছিলেন না, বইটা কিনতেছেন, ওই টাকাটা নিজের কাছে অ্যালাউন্স হিসেবে বাড়তি রাখছেন। তো এখানেও ঠিক ওইটাই করে, মানে অপারেশন বুলেটিনেও সচরাচর তারা বাড়তি রাখে, এবং এইটা দিয়ে, এই এসএলভি দিয়ে কিন্তু তারা বিজনেস করে। যখন বায়ারের সাথে নেগোশিয়েট করে, বায়ারকে তারা দেখায় এই যে 3.12 এসএলভি, এই 3.12 এসএলভি কিন্তু তারা বায়ারকে দেখাচ্ছে না, তারা একটু বেশি দেখান। অবশ্যই। মানে অপারেশন বুলেটিনও দুইটা করা হয়, একটা ফ্লোরে চলবে আর একটা তাদের নিজেদের হিসাবের জন্য থাকবে। ওই এসএলভিতে ধরেন 3.30 আছে, ওখানে তারা হচ্ছে ওইটা বাইরের থেকে ওই টাকাটা আদায় করে নিচ্ছে, ওইভাবে নেগোশিয়েট করে, বা আসলে এটা আপার ম্যানেজমেন্টের ডিল, তো তারা কীভাবে বিজনেস আনে, কীভাবে ডিল করে, ওটা যদি আমি জানতাম তাহলে তো আমারই কোম্পানি থাকতো। মানে ওই বিজনেসের তাদের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট কি, তাদের মশলা কি, এটা আমি জানি না। ওই বিজনেস ডিল করার জন্য সবার আগে আমাদের এসএলভিটা দরকার। হ্যাঁ, স্যার তারপরে কি দরকার হয়? তারপরে কি কস্ট শিটটা দরকার হয়? ওই
এসএমভি থেকে আপনি কস্ট বের করতে পারতেছেন। এটা হচ্ছে কস্ট অফ মেকিং। আপনারা ম্যাথগুলা সেদিন তো বললেন আপনাদের ম্যাথে একটু গ্যাপ আছে। এই কস্ট অফ মেকিং এখান থেকে বের হয় যে ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু যেদিন এসএমভি পড়াইছি আপনাদের সব কিছুই বলছি। ইন্ডাস্ট্রির মেইন কারেন্সি কি, মেইন মুদ্রা কি, সব হিসাব হচ্ছে ইয়ে দিয়ে সময় দিয়ে। যে ইন্ডাস্ট্রিতে একজন ওয়ার্কার তাকে আপনি কিন্তু তার থেকে সময়টা কিনে নিচ্ছেন যে 8 ঘন্টা সময়, সে হচ্ছে 30 দিনে 8 ঘন্টা করে সে আপনাকে কত সময় দিবে। সে যদি 26 দিন 8 ঘন্টা করে দেয় আপনাকে কত হয়? 208 ঘন্টা। 208 ঘন্টাকে আবার 60 দিয়ে গুণ করেন, 12,480 রাইট। তো 12,480 মিনিট। তাহলে তার থেকে আপনাকে অন্তত একটা আইটেমের এসএমভি যদি 3 হয় তাহলে কত আদায় করে দিতে হবে? চার 4160টা আইটেম, তাহলে তার কাছ থেকে 1 মাসে আপনার নিতে হবে। এখন আপনি যদি 4160টা মানে 3 এসএমভি প্রোডাক্ট তার থেকে নিতে না পারেন, যতটুকু নিতে পারতেছেন না ততটুকু, তাহলে তার এফিসিয়েন্সি লস বা তার কাছ থেকে আপনার ওটা আদায় হচ্ছে না। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইন্ডাস্ট্রিতে সব কিছুই সময়ের উপর। ইন্ডাস্ট্রির কারেন্সি হচ্ছে সময়, ইন্ডাস্ট্রির মুদ্রাই হচ্ছে সময়। এইবার এইটা যে জন্য আনলাম যে আমাদের অপারেশন বুলেটিন হিসেবে ফ্লোরে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল স্লিপ অ্যাটাচ অপারেশনের জন্য স্লিপ অ্যাটাচ আর সাইড সিপ। এটা হচ্ছে এইটা এর জন্য ক্রিটিক্যাল অপারেশন। ওখানে হচ্ছে ডিলে হয়, ওখানে বটলনেক হয়। এখানে 5 জন দেওয়া ছিল, এখানে 6 জন দেওয়া ছিল। এই 2 জায়গায় আমরা বটলনেক ফেস করতেছিলাম। এই 2 জায়গায় আমরা এক জায়গায় নিয়েছিলাম 7 জন, আরেক জায়গায় নিয়েছিলাম 7 জন। তো ওইটা আবার আমাদেরকে দিছিল, কারণ এটা সে হচ্ছে হাতে ওটা ধরে রাখছিল। মানে বুঝতে পারছেন, সে হয়তো আমাকে দেখাচ্ছে এটার মানে এটার লেআউটে 5 জন আছে বা 5টা মেশিন আছে, আমি চেয়ে নিলাম। ব্যাপারটা হচ্ছে তুমি চেয়ে নিছো আমার কাছ থেকে, এবার তুমি আমাকে আমার যা দরকার, হ্যাঁ আমার যেই প্রোডাকশন দরকার এটা আমাকে বুঝিয়ে দাও। তো এই জন্য এই জিনিসটা মানে যত অপারেশন বুলেটিনে যা থাকে হুবহু সেটা কিন্তু লাইভ ফ্লোরে অ্যাচিভ করে দেওয়া পসিবল না। ফ্লোরে বাই চান্স যদি ওটা অ্যাচিভ হয়ে যায়, ফ্লোর লাইন ইমপ্রুভ হয়ে যায়, তখন কাকতালীয়ভাবে, কাকতালীয় না, এটা হচ্ছে ওই সূত্র ধরে একটা ওয়ার্কার আপনি আগে শুরুর দিকে সে এক্সপার্ট ছিল না, আপনি দেখতেছেন সে ঘন্টায় মানে সে 30 সেকেন্ডে একটা আইটেম করতে পারতেছে, 30 সেকেন্ডে করতে পারতেছে। তো তখন তার ইয়ে কত হবে, টার্গেট কত হবে? সে 30 সেকেন্ডে একটা আইটেম করে, তাহলে 1 মিনিটে কয়টা করে? 2টা। তাহলে 1 ঘন্টায় কয়টা করে? 120টা। 120টা। হ্যাঁ, তো তখন তার টার্গেট ছিল 120 বা 10%, ধরেন 10% অ্যালাউন্স দিয়েই 120। কিন্তু সে যখন তার হাত আরও দ্রুত চলবে, সে যখন আরও ফাস্ট দিবে, তখন সে তো আস্তে আস্তে 20 সেকেন্ডে করা শুরু করবে। একটা সময় পর গিয়ে সে 20 সেকেন্ডে করা শুরু করবে না, তখন তার ঘন্টায় ক্যাপাসিটি কত হয়ে যাবে? 1 মিনিটে সে 3টা দেয়, তাহলে 60 মিনিটে কয়টা দিবে? 180। তো এসএমভি অটোমেটিক কমে যাচ্ছে না, তখন তার টার্গেট বেড়ে যাচ্ছে না। এটাই চলে, একটা সুইং লাইন যত ইমপ্রুভ করতে থাকে তত ওখানে এসএমভি কমতে থাকে এবং ওখানে টার্গেট প্রতি মাস পরে এই একই কথা শোনা যায় যে টার্গেট ফিল আপ হয় না, টার্গেট ফিল আপ হয় না, টার্গেট ফিল আপ হয় না। ওই তো টার্গেট একবার ফিল আপ হবে, তারপর আর ফিল আপ হবে না। যদি ওয়ার্কাররা সেম থাকে আর কি, কিন্তু ইন্ডাস্ট্রিও প্রচুর ডাইনামিক একটা জায়গা। আপনি ইমপ্রুভ করবেন অপারেটরদেরকে, ও যখন দেখবে আমার ফ্লেক্সিবিলিটি নাই বা ও যখন ভাববে যে না এই জায়গায় আমার এই জিনিসটা ভালো লাগতেছে না, ও তখন বের হয়ে যাবে, বের হয়ে অন্য অপশনগুলো এক্সপ্লোর করা শুরু করবে। এক্সপ্লোর করে ও যদি দেখে যে না সব অপশন এক্সস্ট করে ফেলছে, বেটার অপশন পাচ্ছে না, ও আবার ফেরত আসে। এরকম এভাবেই চলে আর কি।
বা শুধু তো জব স্যাটিসফ্যাকশনের উপর চলে না, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন আপনাদের ভিতরেই অনেকে আছে, যেমন অনেকে এইটা রাজি আছেন যে ফ্যামিলি থেকে আমি দূরে থাকবো, কিন্তু আমাকে আমার যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ জায়গায় যাইতে হবে। আবার অনেকে এমনও আছেন যে আমি আমার ফ্যামিলির কাছে থাকবো, আমি যদি আমার যোগ্যতার চেয়ে একটু নিম্ন মানের কিছু পাইও, এই তো ডেমোগ্রাফি আছে, প্রত্যেকটা চয়েস মেকিং এর জন্য আলাদা আলাদা ডেমোগ্রাফি থাকে। স্যার বায়ারের সাথে যখন ডিল করা হয় ওই ডিল কিন্তু মার্চেন্ডাইজার অবশ্যই থাকে। হ্যাঁ, বাইং হাউসের মার্চেন্ডাইজার থাকে। ও তো হলো গিয়ে এই যে গার্মেন্টস মানে যারা আইটা রেডি করে গার্মেন্টস চালাচ্ছে, ও তো তাদের সাথে কমিউনিকেট করার পরেই বায়ারকে একটা কথা বলে। এখন এই আই থেকে কেউ বায়ারের সাথে ডিরেক্ট থাকে কথা বলার সময়, যে আই থেকে ডিরেক্ট বায়ার থাকে না, কিন্তু মার্চেন্ডাইজারের যে ইনফরমেশন দরকার, মার্চেন্ডাইজার হচ্ছে কোঅর্ডিনেটর, সব ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনটা সে করে, তাকে দৌড়াদৌড়ি করতে হয়, দৌড়াদৌড়ি করে। আর অলরেডি যখন একটা সিস্টেম চলে তখন ডাটাগুলো তো অ্যাভেলেবেল থাকে, ওই সেম জিনিস রিপিটেশন চলতে থাকে, তখন ওকে আর ওই দৌড়াদৌড়ি করতে হয় না, ওকে তখন বায়ারের সাথে কমিউনিকেশন মেনটেন করতে হয়, আর তাকে ডিউ টাইমে ডিউ স্যাম্পলগুলো দিতে হয়, আর তার এক্সিস্টিং যে র মেটেরিয়ালগুলো আসতেছে ওগুলো টেস্ট করাইতে হয়, টেস্ট করানোর পর ওগুলো রিপোর্ট তাকে জাস্ট রিসিভ করতে হয়। এই আর আইয়ের যে ব্যাপারটা আপনি জানতে চাচ্ছেন, ওগুলো তো হ্যাঁ, আইয়ের কাছ থেকে যে ইনফরমেশনগুলো লাগে মার্চেন্ডাইজার সেগুলো কালেক্ট করে নেয়। যেমন ওই যে আপনাদের এই ফ্লো চার্টটা তো সেদিন পড়াইছি, মার্চেন্ডাইজারের সাথে আই ছাড়া আর কার মানে কমিউনিকেট করা হয়? শুধু আইয়ের সাথে কথা বললেই মানে গার্মেন্টসের ফুল ডিটেইলস জেনে যায় না? অনেক। একজন মার্চেন্ডাইজারকে একটা অর্ডার ফাইনাল করার জন্য কোন কোন ডিপার্টমেন্টের সাথে ইনভলভ হওয়া লাগে? স্যার প্রথমে হচ্ছে বায়ারের সাথে তো করি, আর প্রোডাকশন টিমের সাথে ইনভলভ হওয়া লাগে। প্রোডাকশন টিম মানে কারা? প্রোডাকশন টিম হচ্ছে যারা হচ্ছে মানে ফ্লোরে থাকে। সিরিয়ালি বলেন, শুরু থেকে কার সাথে ইনভলভ হওয়া থাকে? মাস্টার দিয়ে বলেন না, মো বলেন। ওকে, প্রশ্নটা শুনছেন? জি স্যার। কোন কোন ডিপার্টমেন্টের সাথে একজন মার্চেন্ডাইজারকে ইনভলভ হওয়া লাগে? বা পিপি মিটিং নিয়ে পড়েছিলাম, মনে আছে? পিপি মিটিং এ কোন কোন ডিপার্টমেন্ট থাকে? একটা অর্ডার যখন আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, যখন অর্ডারটা মানে আমার স্যাম্পল ট্যাম্পল সব তৈরি করা শেষ, প্রি প্রোডাকশন মিটিং, যেটা প্রি প্রোডাকশন স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে গেছে, এবার বাল্ক প্রোডাকশনে যাবে, তখন কোন কোন ডিপার্টমেন্টের সাথে করা লাগে, মানে একটা মিটিং করা লাগে, ডিসকাস করা লাগে? ওখানে তো সব ডিপার্টমেন্ট চলে আসছে। আই ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, কোয়ালিটি ডিপার্টমেন্ট। আর ঠিক আছে। আর ফ্লোর ম্যানেজার স্যার? ওই ফ্লোরটাই তো প্রোডাকশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, প্রোডাকশন, কোয়ালিটি, আই। ঠিক আছে। কাপড়টা কেটে আসতে হবে না? কাটিং ডিপার্টমেন্ট। কাপড়টাতে কোনো প্রিন্টিং থাকতে পারে না? তারপর কাপড়টাতে কোনো এমব্রয়ডারি থাকতে পারে না? হ্যাঁ স্যার, এখন মার্চেন্ডাইজার হবই না স্যার, ধীরে ধীরে। একজন মার্চেন্ডাইজার তো মার্চেন্ডাইজার হইয়েন না, যারা অফ ফ্লোর আই, তার কোনো হচ্ছে নাই তো, তার তো কোনো চেয়ার টেবিল নেই, তার চেয়ার হচ্ছে পুরা ইন্ডাস্ট্রিতে যতগুলো চেয়ার আছে সব তার চেয়ার। মানে প্রাইভেট সেক্টরে এক পয়সার জন্য আপনাকে খাটায় নেবে, এবং দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আরেকজনের পকেট থেকে টাকাটা নিজের পকেটে আনা। এটা কোনো এক মানে মহান বা মহিষী ব্যক্তি আমাকে বলছে, আমি ভুলে গেছি। এই দুটো কথা আমিও রিপিট করি আর কি, আমার বাক্যটা। ওকে, আপনারা মার্চেন্ডাইজিং করেন নাই তো, এই জন্য মার্চেন্ডাইজিং কোর্সটা পান নাই, নেক্সট সেমিস্টারে পাবেন, এই জন্য হয়তো এটাই স্যার, আমাদের ফ্লোটা ওটা পাল্টায় যাইতেছে, এর জন্য আমরা অনেক কিছু মাঝখান থেকে বুঝি না, ভাইয়েরা খুব ভালো জানে। ভালো জানার কি আছে? এরপর যখন তারা তো তখন আই করে, ভুলে যাই। শুনেন ব্যাপারটা শুনেন, এই যে তারা তো আগে আই করে নাই, এখন মার্চেন্ডাইজিং করতেছে, আপনারা এখন আই কোর্স করতেছেন, পরে মার্চেন্ডাইজিং করবেন, তো তারা তো আগের বার আই কোর্সটা পায় নাই, হ্যাঁ, ডিরেক্ট মার্চেন্ডাইজিং কোর্স পাইছে, এবার আই কোর্স করতেছে। এবার আপনারা আগের আই কোর্স পাচ্ছেন, এরপর মার্চেন্ডাইজিং এ যাবেন। আপনাদের সাথে 12 ব্যাচ থাকবে, তাদের আই কোর্স জানা থাকবে না, তারা শুধু মার্চেন্ডাইজিং কোর্স করবে। মানে যে তখন অফিসে সিনিয়রদের মতো ওরা আগে মার্চেন্ডাইজিং করবে, তারপর অফিসে তো এই মানে আউটলাইন যাওয়া বলতে কিছু না, প্রত্যেকটা ইনফরমেশনই আমরা কোনো না কোনো সময় নতুন পাই, প্রত্যেকটা এক্সপেরিয়েন্সই আমরা কোনো না কোনো সময় প্রথমবারের মতো করি, তো এটা নট নেসেসারিলি এ ব্যাড থিং। প্রথমবার একটু অড লাগবে, এরপর আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যাবে,
টপিক ইস্যু সব কিছুর সাথে। আচ্ছা, এবার এটার একটু ইন ডিটেইল আমরা যাই। ফ্লোচার্টটা তো দেখছেন। স্টাইল অ্যানালাইসিস নিয়ে কারো কোনো ডাউট আছে? স্টাইল অ্যানালাইসিস কাকে বলে? স্টাইলটা তো স্যার কোন ভাবে কি আসবে স্টাইল অ্যানালাইসিস ওই তো এইটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের স্টাইল কি? আমার হচ্ছে আরেকটা মার্কার আছে, সেই মার্কারটা ধরেন একটা মার্কার, এই মার্কারটা কোন কোন দিকে ডিফারেন্ট, ওটাই হচ্ছে স্টাইল অ্যানালাইজ করা আর কি। অ্যানালাইজ করার পরে যে অপারেশন ব্রেকডাউন করতেছেন, অপারেশন ব্রেকডাউনটাই ওই যে অপারেশন বুলেটিন যেটা বলতেছিলাম সেম জিনিস। ওখানে কি কি থাকে? ডেইলি ওয়ার্কিং আওয়ার। ডেইলি ওয়ার্কিং আওয়ার আমার ইন্ডাস্ট্রিতে ছিল হচ্ছে ওটা কাউন্ট করতো 9 ঘন্টা 50 মিনিট। 9 ঘন্টা 50 মিনিটকে যখন দশমিকে নিয়ে আনা হতো 60 দিয়ে ভাগ করে 9.83 আওয়ার পেত। এটা হচ্ছে যে 5 ভাগ 6 করলে 83 হয়। 9 ঘন্টা 50 মিনিট, এটা হচ্ছে ওয়ার্কিং ডেইলি ওয়ার্কিং আওয়ার। কেন 5/6 করে? মানে 50 মিনিটের 50 আর মানে ওটা কমপ্লায়েন্স, আমার আগের ইন্ডাস্ট্রিটা ছিল কমপ্লায়েন্স সার্টিফাইড ইন্ডাস্ট্রি। আচ্ছা, ওখানে হচ্ছে ওয়ার্কারদেরকে 1 মিনিট বা 1 সেকেন্ডও অতিরিক্ত খাটানো হবে না। তাদের অ্যালোকেটেড টাইম ছিল হচ্ছে 8 ঘন্টা ডেইলি প্রোডাকশন টাইম, আর 2 ঘন্টা ছিল ওটি ওভার টাইম। এবার এই 2 ঘন্টা আর 8 ঘন্টা টোটাল 10 ঘন্টার ভেতর শুরুর মানে শেষের আর শুরুর 5 মিনিট দেওয়া ছিল যে শুরুতে তুমি আসবা, এখানে ধুলা থাকলে এগুলো ঝাড়বা, মেশিনটা অন করবা, আর লাস্টেও কাজ গুছাবা, মেশিন বন্ধ করবা। হ্যাঁ, এই 5-10 মিনিট বাদ এটা প্রোডাকশন টাইমে কনসিডার হতে হবে। আচ্ছা 9.83 আওয়ার থাকবে। আচ্ছা, ডেইলি ওয়ার্কিং আওয়ার। টার্গেট আউটপুট হচ্ছে আপনি যখন এসএমবি বের করতে পারবেন সেটাকেই 60 দিয়ে ভাগ করলে টার্গেট আউটপুট হচ্ছে না টোটাল এসএমবি, যে এসএমবি যখন আপনি বের করতেছেন সবটা যোগ করে দেওয়া হবে। এটা হচ্ছে এসএমবি। অপারেশন ব্রেকডাউনে কি কি থাকে, তারপরে কোন ইঞ্জিনিয়ার ওবিটা প্রিপেয়ার করতেছে। সচরাচর একটা ইন্ডাস্ট্রিতে ওবির দায়িত্বে 1 বা 2 জনই থাকে, বাকিরা ওবির দায়িত্বে অফিসিয়ালি থাকে না। লায়াবল বা রেসপন্সিবল পারসন একজনই থাকে, তার সিগনেচারটাই ম্যাটার করে। জব কোড হচ্ছে আপনার ওই অর্ডারটার আলাদা যদি কোনো কোড থাকে, যে এই আইটেমটার কোড এটা, অন্য আইটেমের কোড অন্য। অপারেশন ডিসক্রিপশন কোড এমন হতে পারে যেমন এই যে মার্চেন্ডাইজিং এর পোরশন FF01250, এগুলো তো যে এই স্টাইলের কোড। হ্যাঁ, স্টাইলের কোড, ওই আইটেমটার কোড। যেমন ধরেন তোলারের কি পকেট আছে? জিমের পকেট আছে? আছে? নাই। তাহলে জিমের আইটেমটার কোড যদি আমি ধরি, এখন কি চলতেছে, এখন FF কি ফর FW না, ফর্ম ইন্টার। আচ্ছা না, এগুলো তো শার্ট। ধরেন SS স্প্রিং সামার তোলারের আইটেমটার কোড দিলাম 1250, আর জিমের আইটেমটার কোড দিলাম 1251। বুঝতে পারছেন? আইটেম নাম্বার। হ্যাঁ, আইটেমকে আমি ডিফারেন্ট ভাবে যাতে আইডেন্টিফাই করতে পারি। এটা মূলত ডিপেন্ড করে বায়ারের উপর, এক বায়ারের উপর বেস করে। আমাদের কাছে শুরু হয় AGA দিয়ে একটা 4 সংখ্যা একটা ডিজিট থাকে, স্টাইল নাম্বার। এটা হতে পারে আপনি একটু চেক করবেন আপনার কোম্পানিতে কয়জন বায়ারের কাজ চলে। শুধু একজন। এটা যদি 2 জন বায়ার থাকতো আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেন যে AGA ওটা কোন বায়ার AGA এর কোডটা আছে কি কোড? ক্যাপালি স্পোর্টস। এটা কি ইতালিয়ান কোনো ব্র্যান্ড? জাপানি। ওকে, ক্যাপালি স্পোর্টস তাদেরটা ধরেন AGA দিয়ে কোড নাম্বারটা চলতেছে। এছাড়া টেস্কো আছে। টেস্কো একটা কোম্পানি, এটা হচ্ছে স্বপ্নর মতো, ইউকের স্বপ্নর মতো একটা হচ্ছে সুপার স্টোর যারা সব রকম আইটেম বেচে। তো টেস্কোর কোড হইতে পারে ডিফারেন্ট একটা কোড। এখানে কি কোড নাম্বার আমি ওগুলো আসলে অত ইনফরমেশন দিই নাই, তাহলে একটু অন্যরকম হয়ে যেত ব্যাপারগুলো। যেমন এই আইটেমটার আলাদা একটা কোড আছে যেটা AGA না। সচরাচর বাইরের উপর বেস করে কোড ডিফারেন্ট হয়। কেউ এই যে সিজনাল যে শর্ট ফর্মসটা আপনি ইউজ করলেন, কেউ এরকম ইউজ করে, কেউ কোম্পানির একটা আলাদা কোড বের করে না, এটা মূলত নাম সেটা ইউজ, সেটা এসএস এর ব্যাপারটা এটা কিন্তু বাইরের তরফ থেকে আসে। এটা বাইরের তরফ। বাইরের মার্চেন্ডাইজারকে যে ডিজাইনটা আমি দেয়, কাগজগুলো দেখছি, ওখানে দেখছি এক একটা এক এক রকম লেখা, কোনটা
কোম্পানির নামের শর্ট ফর্ম লেখা, কোনোটা আইটেমের নামের শর্ট ফর্ম দিয়ে তারপরে 4টা বা 6টা ডিজিট যে যেটা দেয়, কিন্তু সাল মিলায় ডিজিটটা লেখে, এরকমও আছে। আমাদের বাইরের দিকে ইচ্ছা মতো কালারও বলে সিএস গুলো ক্যাপিটাল এক্সপোর্টস নিজেদের মতো করে নাম নেয়। নিজেদের মতো করে ওরা নিজেদের আইডেন্টিটি ক্রিয়েট করে। টেক ব্যাক। না এটা হচ্ছে ফ্রিল্যান্সার কারো কাছে যে দেখছেন বেহেন্স, সব হচ্ছে ওই যে কি বলে ওই যে গিগ বিহেন্সের গিগের রেট। ওই উপরে কোনায় নাম আইটেমের নাম্বার লেখা থাকে। আমার কাছে এগুলোর অনেক কাগজ আছে। আসলে এগুলো হচ্ছে সব মানে সেন্সিটিভ জিনিসপত্র, কারণ স্যার 15 ম্যাচ এরকম কেন স্যার? আচ্ছা রেকর্ড হচ্ছে পরে। আর এখন তো মনে করেন আপনি কজন করছেন? স্যার হচ্ছে তিনজন বসছে, হুম? তিনজন। ব্যাপারটা হচ্ছে আপনি এইভাবে তো মানে প্রথম কথা হচ্ছে ওদেরকে ইনফর্ম করতে হবে জিনিসটা সম্পর্কে ভালোভাবে। বলছি স্যার, ইনফর্ম করার পর জিনিসটা ওদের ভেতরে ইয়ে হইতে হবে, তো সোক ইন হইতে হবে, ওটা ওদের শোষণ করে দিতে হবে, তো ভেতরে ইনফরমেশনটা অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পর এটা ওখানে প্রসেসিং হবে, তারপর তারা আর এখন তো প্রিপারেশন হয়তো নিয়ে আসে নাই অনেকে। আমি সেটাও জিজ্ঞাসা করছি আপনারা কবে করবেন বা কি কিছু তো বলেন, দেখা যায়। আর আপনাদের একটু ইয়ে করতে হবে, মানে নিজেদের জিনিসটা আরো ভালোভাবে এক্সপ্লেইন করে বোঝাইতে হবে তাদেরকে। স্যার আমাদের দেখে নিয়ে 15 আর 16 ব্যাচের আলাদা স্পেশাল ক্লাস নিয়ে রাখবে স্যার, সেটা বলছি আমি। ওই ক্লাস তো সরাসরি মনে হয় কোশ্চেন নিয়ে সেশন হবে, ওইটা তো আরো পরে। যেমন 16 ব্যাচে গেলে হয়তো আরেকটু পজিটিভ ইয়ে পাবেন, কিন্তু তাদেরকে এখনো আমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি বলি, আর আমি বলার পর ওটা একটু নেগেটিভলি তারা ইম্প্যাক্টেড হবে, কিন্তু তাদেরকে ওইটা আবার বুঝাইতে হবে, বা তাদেরকে যখন কনফিডেন্স দেওয়া যাবে তখন তারা আরেকটু পজিটিভ হবে বা নিউট্রাল আসবে। কিন্তু স্যার বলে আসছে তুই জিনিস নিয়ে ছাড় 15 ব্যাচের কালকে ক্লাস আছে? হ্যাঁ স্যার। আচ্ছা 15 ব্যাচে কালকে আমি তাহলে একটা সময় করে যাব, আমার অনেক কিছু হ্যান্ডেল করা লাগতেছে। গুগল ফর্ম মানে এই ডিপার্টমেন্টে স্যার এরকম যে কাজ পারে সব দেখেই পারে। আচ্ছা ঠিক আছে। এবার অপারেশন ডিসক্রিপশন তো দেখলেন যে প্রত্যেকটা নেক পাইপিং উইথ ফোল্ডার ইন ডিটেল যেগুলো আছে অপারেশন ডিসক্রিপশন। মেশিন ডিসক্রিপশন হচ্ছে OL3 ওভারলক 3 থ্রেড। তারপর এসএমভি এট 100% এফিসিয়েন্সি, মানে যেটা হচ্ছে টার্গেট 60 দিয়ে ভাগ করলে যেটা আসে, আর ওইটাকে টার্গেট এফিসিয়েন্সি কোনো কোম্পানির, যেমন আমাদের হচ্ছে 80% এফিসিয়েন্সিকে টার্গেট ধরা হতো, তো 80% এফিসিয়েন্সির আলাদা একটা কলামে তারা বের করে দেয় যে 100% টার্গেট যদি 120 পিস হয়, এটা একদিন অঙ্ক করে দেখাইছি, তাহলে 80% এফিসিয়েন্সিতে টার্গেট কত হবে? 96 পিস হবে। আচ্ছা তারপর ক্যালকুলেটেড প্রোডাকশন পার আওয়ার, তাহলে এই যে 96 পিস এটা তো আপনার ক্যালকুলেটেড প্রোডাকশন পার আওয়ার 100% টার্গেট। তারপর ফোল্ডার অ্যাটাচমেন্ট কিছু থাকবে কিনা, ক্যালকুলেটেড নাম্বার অফ মেশিন, ওই যে যেটা আমি বুঝে ফেললাম যে আমার ইন্ডাস্ট্রিতে স্লিপ অ্যাটাচ অপারেশনের জন্য 5 জনকে অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে, ক্যালকুলেটেড নাম্বার অফ মেশিন ওটা হবে 5। অ্যাকচুয়াল নাম্বার অফ মেশিন কটা বলছিলাম? 7। কার কার মাথার মধ্যে দিয়ে গেল এদের ইনফরমেশন? সবাই টায়ার্ড হয়ে যায় না? স্যার শেষের ক্লাসটা গুগল এখানে দাও সব ক্লাসে আর তিনটা আছে। আচ্ছা আর একটা অপারেশন ব্রেকডাউন তৈরি করার জন্য কি কি স্টেপ লাগে, একটা অপারেশন ব্রেকডাউন তৈরি করার জন্য কি কি লাগে? প্রথমে হচ্ছে ফরম্যাটটা বানাবেন। ফরম্যাটে হচ্ছে আপনার কি কি ইনফরমেশন দিবেন, সিরিয়ালটা দিবেন, মেশিনের অপারেশনের নাম দিবেন, মেশিনের নাম দিবেন, এসএমভি দিবেন, তারপর 100% দিবেন,
তারপরে 80% এফিসিয়েন্সি দিবেন। আর ওখানে টোটাল আপনি কয়জনকে অ্যালোকেট করার কথা, আপনি করতেছেন কয়জনকে। তারপর কারেক্ট স্যাম্পল, ওই যে আপনাদেরকে ডেক অফ কার্ড দিয়ে, ওই যে যেদিন আমি বাংলাদেশের জার্সিটা আনলাম, এই ক্লাসে আমি নেই, জি স্যার ছিল 11 ব্যাচ হতে ছিল না, 10 ব্যাচ ছিল। স্যার আমি ছিল বাংলাদেশের জার্সিটা এনে যে অপারেশন ব্রেকডাউনটা দেখাই দিলাম, একটা সিলের উপর আরেকটা সিলের উপর যে ডেক অফ কার্ডের রুল দিয়ে। তো কারেক্ট স্যাম্পল, প্রথমে স্যাম্পল কালেক্ট করতে হবে, তারপর মেক অপারেশন ব্রেকডাউন ফর দ্য স্যাম্পল, হয়েছে ওই পদ্ধতি ফলো করে। মানে ডেক অফ কার্ডের রুল হচ্ছে কোনটা আগে কোনটা পরে, সেটা দেখে সেলাই দেখে বুঝতে হবে যে এটা পিছনে চাপা পড়ে গেছে সেইটা আগের প্রসেস, যেটা সামনে চাপা দিয়ে দিছে ওইটা পরের প্রসেস, আবার এটার পরে আবার আরেকটা প্রসেস আছে, তারপরে আরেকটা প্রসেস আছে, তারপরে আরেকটা প্রসেস আছে। এটাই হচ্ছে মানে একটা কার্ড দিয়ে আমি দেখাইছিলাম আর কি, যে কোন কার্ড দিয়ে। ওকে, তারপর কোন প্রসেসটা কোন মেশিন দিয়ে করতে হবে এটা আপনাদের থিওরিটিক্যাল নলেজ থাকা লাগবে, যে প্লেন মেশিনে কোন কোন সেলাই হয়, সিঙ্গেল নিডল লক স্টিচে, তারপরে ওভারলকে কোনটা কোন কোন সেলাই হয়, ফ্ল্যাট লকে কোন কোন সেলাই হয়, অল্টারনেট কিছু ট্রাই করা যায় কিনা। আচ্ছা, তারপর এসএমভি এটা আপনার আসলে ফ্লোরের এক্সপিরিয়েন্স ছাড়া পসিবল নয়। ফ্লোরে যখন একজন অপারেটর করবে, একজন এক্সপার্ট অপারেটর যে কাজ পারে সে করবে, তার টাইমিং নেওয়ার পর আপনি এসএমভিটা বের করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে এসএমভি বের করলে এরপর টার্গেট বের করলেন, 100% টার্গেট। তারপরে হচ্ছে নাম্বার অফ মেশিন, এই যে আপনার কোন কোন প্রসেসে, যেমন ধরেন ওই যে 5টা মেশিন লাগতেছে ওভারলকে, মানে স্লিপ অ্যাটাচের জন্য, সাইড সিমের জন্য লাগতেছে 6টা অপারেটর, এইটাই। আপনাদের দেখে আমার মায়া লাগতেছে।